ব্যবসায়ীর কাছে ব্যবসা করতে দেন, ব্যবসা করতে পারবে। আপনি ফিলোসফারের কাছে কিন্তু ব্যবসা দিলে ব্যবসা করতে পারবে না। বাংলাদেশ ব্যাংক গত 1.5 বছর ফিলোসফারদের দিয়ে ব্যাংকের ব্যবসা চালাতে চেষ্টা করেছেন, হয়নি তো। বাংলাদেশ ব্যাংক যে মাছের তেলে মাছ ভাজছে, এই জিনিসটা ঠিক না। AQR হয়েছে গত বছরের মেতে, অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, আমি জানি যে গত বছরের মেতে ওনারা রিপোর্টটা পাবলিশ করে। অডিটটা করেছেন ধরেন আরও 2 মাস আগের থেকে, ফেব্রুয়ারি বা মার্চ থেকে, 25 সালের ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত এই যে 20% আপনার যে লোনটা বাড়লো, ডিফল্ট মানে ক্লাসিফাইড লোনের সংখ্যাটা, অ্যামাউন্টটা যে বাড়লো, এটার জন্য আসলে কি ব্যাংকের প্রাক্তন বোর্ড মেম্বাররা তো দায়ী না কমপ্লিটলি। এটার জন্য দায়ী কিন্তু মাঝখানে যারা অন্তর্বর্তী ইয়েতে ছিলেন, পর্ষদে ছিলেন তারা। আমি এখানে ব্লেম শিফটিং করছি না, আমি জাস্ট একটু ইনফরমেশনটা দিচ্ছি। এখন ওনারা যখন এই কাজটা করলেন, ওনারা ঠিকভাবে ব্যাংকটা চালাতে পারলেন না। দেয়ার আফটার বাংলাদেশ ব্যাংক অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করলো। অ্যাডমিনিস্ট্রেটর যখন নিয়োগ করা হলো বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে, আমার প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের কাছে আবারও, যে এই অ্যাডমিনিস্ট্রেটর মহোদয় কি ওই প্রাক্তন যারা ডিরেক্টর ছিলেন ওনাদের কাছ থেকে কোনো জবাবদিহিতা বা কোনো অ্যাকাউন্টেবিলিটি নিয়েছেন যে এই 6,500 কোটি টাকা নিয়ে আপনারা যে ব্যাংকটার আরও 20% ক্লাসিফাইড লোন বাড়ালেন, কীভাবে বাড়ালেন, কেন বাড়ালেন, কারণটা কি, কেন, কোথায় আপনারা ডিফল্ট করেছিলেন? অ্যাডমিনিস্ট্রেটর সাহেব কি সেই জবাবটা ওনাদের কাছ থেকে নিয়েছেন এখন পর্যন্ত? আমার জানা মতে নেন নাই। বাংলাদেশ ব্যাংক যে মাছের তেলে মাছ ভাজছে, এই জিনিসটা ঠিক না। বাংলাদেশ ব্যাংককে মনে রাখতে হবে যে উনি নিয়ন্ত্রণকারী সংস্থা বটে, কিন্তু আইনের মাধ্যমে 18 কোটি মানুষের স্বার্থ দেখতে হবে। শুধুমাত্র নিজের খামখেয়ালির ইচ্ছা পূরণ করে দিব, আমি পূরণ করে যা খুশি তাই করবো, তা হবে না। এই জবাবদিহিটা যেন ওনারা নেন এই 4 জন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কাছ থেকে, যে কেন 20% লোন ক্লাসিফাইড ওনাদের তথ্য মতে বাড়লো। এটা 1 নাম্বার। এটার উত্তরটা হচ্ছে এই যে এই গত 1.5 বছরে ব্যাংকের কোনো নর্মাল কার্যক্রমই ছিল না। আমি যখন কোর্টে প্র্যাকটিস করি, এই মামলা নিয়ে যখন কোর্টে বসা, তখন আমি অন্যান্য অ্যাডভোকেট সাহেবদের কথা শুনেছি, ওনারা অন্য মামলা নিয়ে এসেছেন। তারা কারা জানেন? SIPL এর তারা কাস্টমার, নিয়মিত গ্রাহক। তারা হচ্ছে বড় ব্যবসাগুলো, এক্সপোর্ট ইম্পোর্টগুলো করেন। ওনাদের এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার কারণে ওনাদের ওখানে অ্যাকাউন্ট ক্লাসিফাইড হয়ে যাচ্ছে। ক্লাসিফাইড হয়ে গিয়ে ওনারা অন্য ব্যাংকেও ব্যাংকিং করতে পারছেন না। ওইটার থেকে ছুটার জন্য ওনারা এসে রিট করছেন। আমি যেদিন এই রিটে শুনানি করি, ওই সেম দিনই এরকম আরও 2 জন অ্যাডভোকেট সাহেব শুনানি করেছেন। এই যে সমস্যাটা তৈরি হলো, এটার জন্য কিন্তু কোনো অবস্থাতেই কোনো সাধারণ মানুষও দায়ী না, আমরা এখানে যারা বসা তারাও দায়ী না। এটার জন্য দায়ী শুধুমাত্র পলিসি মেকার্স, যারা বাংলাদেশ ব্যাংকে বসে আছেন বা বসে ছিলেন। ধরে নিলাম ব্যাংকটা এখন ঘুরে দাঁড়াতে পারছেন, আপনি মার্জার করছেন। মার্জার করে কি আদৌ কোনো লাভ হচ্ছে? দৃশ্যত এখন পর্যন্ত কোনো লাভ দেখেছেন? আমানতকারীরা ওনারা প্রত্যেক সপ্তাহে বলেন কালকে থেকেই 2 লক্ষ টাকা পাবেন, কালকে থেকেই 2 লক্ষ টাকা পাবেন। আমানতকারীরা কি পাচ্ছেন? ইসলামী ব্যাংক যেটা, সম্মিলিত ইসলামী ব্যাংক যেটা বাংলাদেশ ব্যাংক এখন করছে, এইটার আপনার পেইড আপ ক্যাপিটাল 35,000 কোটি টাকা। এই 35,000 কোটি টাকা দিয়ে যদি আপনি 30,000 কোটি টাকা লোন রিপে করে দেন, কথার কথা, বাকি 4টা ব্যাংকে আপনি কি করবেন? ইজ দেয়ার এনি আদার অল্টারনেটিভ টু দিস সিচুয়েশন? আছে কি? আপনি তো বললেন, কিন্তু এই মার্জার করলে কি সমস্যার সমাধান হবে? নাকি একটা রোগী একটু জীবিত আছে, তাকে হয়তো কোরামিন দিলে বাঁচবে, তা আমি একটু কোরামিন দিব, নাকি যেহেতু কোরামিন দিলে নাও বাঁচতে পারো, ওটা আমি গলা কেটে মেরে ফেলবো? কোনটা? ব্যবসায়ীর কাছে ব্যবসা করতে দেন, ব্যবসা করতে পারবে। আপনি ফিলোসফারের কাছে কিন্তু ব্যবসা দিলে ব্যবসা করতে পারবে না। বাংলাদেশ ব্যাংক গত 1.5 বছর ফিলোসফারদের দিয়ে ব্যাংকের ব্যবসা চালাতে চেষ্টা করেছেন, হয়নি তো। দায়টা কিন্তু বাংলাদেশ ব্যাংকের। ওনাদেরকে 1 বছর দিয়ে যদি ওনারা ফেল করতেন, বাংলাদেশ ব্যাংক এখন মার্জার করলে আমার কিন্তু আপনাদের সামনে এসে কথা বলার মুখ থাকতো না। তো বাংলাদেশ ব্যাংকের তদানীন্তন যিনি গভর্নর ছিলেন সদ্য সাবেক, তিনি এই কথাটাতে কোনো প্রকারেই সহায়তা তো ওনাদের করেনই নাই। উল্টা উনি যেটা করলেন যে ওনার পছন্দ মতো 4 জন স্বতন্ত্র পরিচালক সহ ওনাকে সহ 5 জনের একটা বোর্ড গঠন করে দিলেন। ওনাকে চেয়ারম্যান করা হলো না, অর্থাৎ ওনাকে পুরোপুরি সাইডলাইন করে দেওয়া হলো। এবং এই 4 জন ব্যক্তি যারা ছিলেন, তাদের মধ্যে একজন ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, বাকিরা বিভিন্ন সময় ব্যাংকে চাকরি করেছেন, কিন্তু সরাসরি ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্ব পালনের কোনো অভিজ্ঞতা তাদের পূর্বে কখনোই ছিল না। বস্তুত এই 4 জন বাংলাদেশ ব্যাংকের প্রেসক্রিপশনেই 1.5 বছর ব্যাংকটা চালিয়েছেন। কোনো অবস্থাতেই শেয়ার হোল্ডার বা প্রাক্তন যারা পরিচালনার সাথে যুক্ত ছিলেন তাদের কোনো পরামর্শ বা কিছুই তারা গ্রহণ করেন নাই। তার কাছে আমাদের দালিলিক প্রমাণ আছে, আমাদের কাছে এই ঘটনার দালিলিক প্রমাণ আছে যে ওনারা ব্যাংকের স্বার্থ চিন্তা না করে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের প্রেসক্রিপশনে তদানীন্তন ওই 1.5 বছর ব্যাংকটা চালিয়েছেন। অ্যাট দ্যাট মোমেন্ট এই 1.5 বছরে বাংলাদেশ ব্যাংক 6,500 কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছিল এই ব্যাংকে, আপনারা হয়তো জানেন। এখন আপনি বলতে পারেন যে 6,500 কোটি টাকা দিল, তাও আপনারা ঘুরে দাঁড়াতে পারলেন না, এখন বলছেন আপনারা ঘুরে দাঁড়াবেন, কিভাবে সম্ভব, তাই না? এখন এখানে একটা ক্যাচ আছে, সবাই কিন্তু সবসময় বলে যে শুভঙ্করের ফাঁকি, যে 6,500 কোটি টাকা দিল কিন্তু উইথ 10% ইন্টারেস্ট। এটা কিন্তু আপনারা জানেন না যে বাংলাদেশ ব্যাংক এটা দিয়েছিল উইথ 10% ইন্টারেস্ট। এবং দ্য মোস্ট মানে আশ্চর্যজনক সবচেয়ে কথা যেটা, সেটা হচ্ছে যে এই 6,500 কোটি টাকা যখন ওনারা দিলেন, ব্যাংকটা কিন্তু এই SIBL এর স্পেসিফিক্যালি ইউটিলিটি বিল নেওয়ার খুবই বড় একটা নেটওয়ার্কিং ছিল।
বাংলাদেশের মোস্ট অফ দ্য আপনার যে ইউটিলিটি বিল, পানির বিল বলেন, গ্যাসের বিল বলেন, বিদ্যুতের বিল বলেন, টেলিফোনের বিল বলেন, এটা SIBL কিন্তু কালেক্ট করতো। এগুলো চালু হলো নতুন করে। চালু হওয়ার সাথে সাথে বাংলাদেশ ব্যাংক কী করা শুরু করলো, প্রতিদিন যে টাকাটা ডিপোজিট হতো সেই টাকার থেকে 10% টাকা করে সাথে সাথে কেটে নিত। এগুলো কিন্তু আপনারা কেউ জানেন না, জানেন, মানে মানুষকে কখনো জানানোও হয়নি বাংলাদেশ ব্যাংকের তরফ থেকেও না, কারো তরফ থেকে না। এর ফলশ্রুতিতে যেটা হলো, ব্যাংকের যে লিকুইডিটিটা দরকার ওইটা কখনো স্থিতিশীল হয়ই নাই, বিকজ এভরি টাইম বাংলাদেশ ব্যাংক প্রত্যেক দিনের হিসাব থেকে 10% করে তাদের ইন্টারেস্ট কেটে নেওয়া শুরু করলো। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।